নিউ ইয়র্কের জ্যাকসনহাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। নির্বাচন কবে হবে, নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দিতে হবে কিনা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে এমপি নির্বাচন হবে কিনা, সেসব নিয়ে নানা কথা নানা বিষয় সামনে আসছে। তা নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম শায়েখে চরমনাই। জনাব সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম শায়েখে চরমনাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন। আসসালামু আলাইকুম। আমিও ধন্যবাদ জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি। জি, আপনি আমাদের অনুষ্ঠানে আসবেন এই ঘোষণা যখন থেকে আমরা প্রচার করতে শুরু করেছি, তখন অগুন্তি দর্শক আগ্রহ প্রকাশ করেছেন, কেউ কেউ মন্তব্য করেছেন, কেউ কেউ আপনাকেও পরামর্শ দিয়েছেন মানে এই অনুষ্ঠানটি বর্জন করার বা কঠিন প্রশ্নের মুখে আপনাকে পড়তে হবে, সেই জন্য আপনি যাতে এই অনুষ্ঠানটিতে না আসেন। আপনি বর্জন করেননি, সেই জন্য আমাদের ধন্যবাদ জানবেন। কিন্তু আপনার সঙ্গে যৌক্তিক আলোচনা করা যাবে তো? আমরা আপনাদের চিন্তা, দর্শন, রাজনীতি নিয়ে যা কিছু জানতে আমাদের আগ্রহ আছে, দর্শকদের আগ্রহ আছে, তা নিয়ে আমরা প্রশ্ন করতে পারবো তো? অবশ্যই। আপনাকে 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 অনেক ধন্যবাদ। আমি প্রথমেই যে বিষয়টি আপনার সঙ্গে জানতে চাইবো যে আপনাদের সঙ্গে জামায়াতে ইসলামী রাজনৈতিক সমঝোতা, রাজনৈতিক ঐক্য, নির্বাচনী ঐক্য যখন দৃশ্যমান হতে চলেছে, তখন জামায়াতে ইসলামী নিয়ে আপনার 4-5 বছর আগের বক্তব্য সোশ্যাল মাধ্যমে বা ফেসবুকে বিশেষ করে ছড়িয়ে পড়েছে, যেখানে এমনও বক্তব্য আছে ইসলাম ধ্বংস করতে জামায়াতই যথেষ্ট, ক্ষমতায় এলে জামায়াত তাদের আকিদা চাপিয়ে দিতে পারে। এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন। আমি দেখেই বলছি যে আপনি বলছেন, কোট করছি, তিন জিনিস অর্থাৎ শিবির, বেয়াদব, তিন জিনিসের নাম শিবির, বেয়াদব, বেআমল এবং উচ্ছৃঙ্খল। এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয়। এখন সমঝোতার স্বার্থে আপনারা এই ধরনের পুরনো বক্তব্যগুলিকে প্রত্যাহার করে নেবেন? আসলে জামায়াতে ইসলামের সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় গাঁথা হচ্ছে? জনাব মুফতি সৈয়দ ফজলুল করিম। আলহামদুলিল্লাহ, অবশ্যই ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করছি। প্রথমত আমাকে কেউ বর্জন করার জন্য বলে নেই যে আপনি এটা বর্জন করেন। আমার মেসেজ এরকম আমার কাছে আসে না। তারপরে যে প্রশ্ন করেছেন যে আমাদের বক্তব্য জামাতের ব্যাপারে, সেই ব্যাপারে এখনো আমরা যে অবস্থানে আছি না প্রত্যাখ্যান করছি, রোজাত করছি। দেখেন, জামাতও আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে। তাহলে দেওবন্দের ব্যাপারে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে। তাসাউফের ব্যাপারে জামাতের বক্তব্য আছে। জামাত সেই বক্তব্য থেকে এক তিল পরিমাণ পিছপা হয়নি। আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরব্বীরা যে বক্তব্য দিয়েছেন, তার থেকে আমরা এক চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিছপা হয়নি। প্রত্যেকের অবস্থানে আছে। এখন প্রশ্ন করতে পারেন এই অবস্থানে থেকে আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন, একই স্টেজে আসছেন কিভাবে, প্রশ্ন এখানে। আমি এটার উদাহরণ দিতে চাই। যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত থেকে আমেরিকা কোনো অবস্থায় পিছপা হয়নি। আবার ইরান আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে, সেখান থেকেও কিন্তু ইরান কোনো অবস্থাতেই রোজাত করেনি, তার বক্তব্য প্রত্যাহার করেনি। কিন্তু তারপর কোনো এক কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে, যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে। ঠিক আমরাও মনে করি প্রত্যেকের অবস্থানে থেকে কোন এক বিষয়ের উপরে আমরা ঐক্যমত হতে পারি। ওকে, ধরে নেন আমরা 28 তারিখে যে সম্মেলন করেছি, সেখানে হিন্দু আসছে, বৌদ্ধ আসছে, খ্রিস্টান আসছে। তার মানে এই নয় যে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা তাদের আদর্শ বিসর্জন দিয়ে ইসলাম কবুল করে আমাদের মাঝে আসছে। ব্যাপারটা এরকম না। বরং কোন বিষয়ের উপরে ঐক্যমত, সেই বিষয়ের উপরে তারা ঐক্যমত পোষণ করার জন্য এসেছে। ওকে, ঠিক আমরাও মনে করি জামাত আমাদের ব্যাপারে যে আকীদা বা বিশ্বাস রাখে, যে বক্তব্য তাদের আছে, আমরাও জামাতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছে এবং যে আকীদা বিশ্বাস রাখি, সে প্রত্যেকের অবস্থানে আছে। ওকে, বাকি
আগামী হুম বাংলাদেশকে গড়ার জন্য, হুম এই জাতিকে বাঁচাবার জন্য, ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য হুম হুম আমরা শুধু জামাত না, আমাদের ঘোষণা ছিল ইসলাম দেশ মানবতা, এই মূল 3 ভিত্তিতে যদি বামপন্থীরাও কেউ জোট করে, অ্যালায়েন্স করে, নির্বাচনের সমঝোতা করে, আমরা তাদের সাথে করতে রাখি। ওকে, এটি পরিষ্কার। অর্থাৎ মানে আপনি খুব চমৎকার করে বলেছেন যে অর্থাৎ আমেরিকা এবং ইরান যেরকম মত ভিন্নতা থাকা সত্ত্বেও তাদের মধ্যেকার আলাপ আলোচনা এবং সমঝোতা চলছে, সেমনিভাবে ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলামী আলোচনায় বসছে বা তাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে, কিন্তু আপনাদের ডিফারেন্সটা ঠিকই আছে, এর থেকে এক চুলো আপনারা সরে আসেন নাই। তারাও মনে নেই, আমারও ওকে, এখন নিশ্চয়ই দর্শকরা বিবেচনা করবেন। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। ওকে 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 কিন্তু আমরা একদিন আপনার কাছে আলাদা করে শুনবো, আজকে সেটার জায়গা না। মানে দলিলও যে সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন, ওইটার আমরা কি করবো? ধরেন আপনার ইন্টারপ্রিটেশন আর আরেকজনের ইন্টারপ্রিটেশন একই দলিলের যে আলাদা হইতেছে, সেইটারও আমরা আসলে কি করব? কারণ হচ্ছে যে এর জন্য যে যেটা মানবে, যে যেটা মানবে। ওকে, কেউ যদি এফ এ মানে আর আর এস মানে, হ্যাঁ সিএস মানে, তখন আমরা বলবো এখন বিএস হয়েছে, তুমি বিএস মানো। ওকে, ঠিক আছে। সিএসআরএস এবং বিএস দিয়ে সুন্দর উদাহরণ দিয়েছেন। আমরা আমরা একটু পরবর্তী প্রসঙ্গে আসি। এনসিপি নেতা জনাব হাসনাত আব্দুল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের আমলে মানে আন্দোলনে যমুনা ও শাহবাগে গিয়েছিলেন। সেখানে হাত পাকা হাতে অনেককে আমরা দেখেছি। সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধও করেছে, কিন্তু এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে আলোচনা করছেন, আমাদের ঘোষণায় অনেকে মন্তব্য করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গত 15 বছরের সুবিধাভোগী, অর্থাৎ আপনারা গত 15 বছরে সুবিধা নিয়েছেন, বিএনপি জামাত বর্জন করেছে, এমন কিছু স্থানীয় নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন। আপনাদের অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী, যাকে আসলে নানা মানে পররাষ্ট্রমন্ত্রীও বটে, যাকে নানা অভিধায় অভিহিত করা হয়, সেই ডক্টর হাসান মাহমুদের মতো প্রভাবশালী বিতর্কিত আওয়ামী লীগ নেতার পুরনো ভিডিও এখনো আমরা দেখতে পাচ্ছি, যেখানে তারা আপনাদের সঙ্গে বসে আছেন। কেউ কেউ এমন মন্তব্য করছেন, যখন যারা ক্ষমতায় থাকে আপনারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেন। একটু আপনার মন্তব্য শুনবো। এইটা ভুল বলছেন। যখন যারা ক্ষমতায় থাকে, ইসলামী আন্দোলন তাদের সমস্ত সমস্যাগুলি, দুর্নীতিগুলি তুলে ধরে, এটা বলতে পারেন। আচ্ছা, আপনি কি দেখেছেন সেখানে শুধু হাসান মাহমুদকে, সেখানে কি বুলু সাহেবকে দেখেন নাই? দেখছি, আমার পাশে দেখছি। তো সেটা বললেন না কেন? না, বুলু সাহেবকেও দেখছি। হাসান আমার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জি, আপনি বলেন, আপনি শেষ করেন, তারপর আমি বলবো। আমি শেষ করি। আপনার হাসান মাহমুদ সাহেবের সাথে আমার বক্তৃতা মানে আমাদেরকে বসতে দেখছেন, কিন্তু তারপরে আমি যখন বক্তব্য দিয়েছি, তখন এই বক্তব্য দিয়েছিলাম সেটা তো তুলে ধরলেন না। ওই একই স্টেজ আপনি দেখুন সেই বক্তব্য, যে আপনারা বিএনপি বলছেন আমরা এইটা করছি, আওয়ামী লীগ বলছেন আমরা এইটা করছি, কিন্তু কে কত দুর্নীতি করছেন সেটা তো বললেন না। ওই স্টেজে বক্তৃতা দিয়েছি, আপনি শোনেন সেই বক্তৃতা। সবাই আপনার বলতে কিন্তু শায়ক, ওই বক্তব্য অনেক বেশি সুগার কোটেড, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনি বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় যে বক্তৃতা করেছেন, এখন কি সেটা রিপিট করতে পারবেন বা রিপিট আপনি করতেছেন? শেখ হাসিনাকে নিয়ে আমি তারই কোনো বক্তৃতা করি। শেখ হাসিনাকে নিয়ে কোনোদিন প্রশংসামূলক। আমি বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ সাহেবকে নিয়ে কেন বক্তৃতা করেছি, এটাকে এখন করবেন কিনা আবার? 100 বার। শোনেন, কেন করবো সেটা আমি বলি। আমি বললাম না আমি কোনো জিনিস রোজাত করি নাই, তো কোনো জিনিস রোজাত করিনি। ওকে, যখন শেখ সাহেবের মূর্তি টানানো হয়েছিল, তখন আমি কি বক্তৃতা করেছিলাম, যে 72 বছর পরে যদি লেনিনের মূর্তি ক্যারিয়ান দিয়ে তুলে সাগরে ফেলে দেয়, তাহলে আজকে হোক কালকে হোক এই বুড়িগঙ্গা এই মূর্তিকে ফেলানো হবে। এই বক্তৃতা আমার, আমি শুনছি না, আমি জানি না, এবং সেইটা দেখছি। শেখ সাহেবের নিয়ে যে বক্তৃতা করেছিলাম, এটা কি বলতে চেয়েছি দেখেন, শেখ সাহেবের পরিবার কিন্তু এদেশে আসছে ইসলাম প্রচার করার জন্য। আমার মূল উদ্দেশ্যটা কি ছিল? শেখ সাহেব প্রথম কেন অ্যারেস্ট হয়েছিলেন? হিন্দুদের মাধ্যমে তিনি অ্যারেস্ট হয়েছিলেন মুসলমানদেরকে বাঁচাবার জন্য। আমি কি বলেছিলাম? শেখ সাহেব প্রথম কি রাজনীতি শুরু করেছেন? মুসলিম লীগ, পাকিস্তানের পক্ষে রাজনীতি শুরু করেছিলেন। শেখ সাহেব তিনি
এইটা করছেন সেইটা করছেন, বলছিলাম কেন? নাস্তিকরা শেখ সাহেবকে ধর্মনিরপেক্ষবাদ নাস্তিক পন্থী বানাবার চেষ্টা করছিল। আমি আওয়ামী লীগকে তখন স্মরণ করে দিতে চাই, মূল ভুলবেন না, এদের পরিবার ছিল ইসলামের দাওয়াতে, কিন্তু সেখান থেকে ভেঙে যদি তারা নাস্তিকতাবাদ ধর্মনিরপেক্ষবাদ চাপিয়ে দেয়, তার মানে নিজের সাথে সে আত্মঘাতী করছে। ওই সময় শেখ হাসিনাকেও আপনি তারিফ করেছিলেন ওই একই বক্তব্যে, আপনি একই লাইনে বলেছিলেন যে শেখ হাসিনাও সেই বাবারই উত্তরাধিকার। আমার যদ্দূর মনে পড়ে, আমি একটু আগে শুনেছি, এবং তিনিও একই রকম ভালো মুসলমান, তিনি ভালো কাজ করছেন। এইটা বলিনি, আমি বলছি সেই পরিবারে, ওকে, আমি তার পরিবারকে ইঙ্গিত করে তাকে সজাগ করতে চেয়েছি যে আপনার বাবা দাদি দেখলে মুসলমান, তারা পীর ছিলেন, তারা দাওয়াত দিয়ে এসছেন, আপনি ইসলামের খেলাফ, ইসলামের বিরোধী কোনো কাজ করতে পারেন না। যেরকম কোন ছেলেকে কেউ যদি সতর্ক করায়, তখন তার বাপ দাদার কথা বলে, তোমার বাবা এরকম ছিল, দাদা এরকম ছিল, ওকে, তুমি এই কাজ করতে পারো না। আমার এটি উদ্দেশ্য ছিল। কিন্তু সাহেব, আপনি কারেক্ট মি ইফ আই এম রং, আপনি কি ওই সময় সাবেক প্রধানমন্ত্রী সরকারের, শেখ হাসিনার বা শেখ হাসিনা সরকারের এই 3টা খারাপ নির্বাচন, সীমাহীন দুর্নীতি, এগুলি নিয়ে আসলে কোনো এরকম একটা অবস্থান নিয়েছিলেন যেটা আপনার শক্তি দিয়ে আপনি আসলে নিতে পারতেন? আজকে আপনারা যে অবস্থা দেখেন, বক্তব্য নাই, এমন কোন বক্তব্য নাই যে বক্তব্যে শেখ হাসিনার এবং তার 14 গোষ্ঠী এই মন্ত্রী পরিষদের, আওয়ামী লীগের দুর্নীতি তুলে ধরি নাই, এমন কোন বক্তব্য সময় ছিল। আমার একটা রিডিং হইলো আপনারা সেই সময় প্রধান শত্রু হিসাবে গণ্য করতেন হচ্ছেন জামায়াতে ইসলামীকে, তারপরে আওয়ামী লীগের মন্ত্রীদের কিছু দুর্নীতির কথা আপনি বলতেন, কিন্তু বাংলাদেশের যে মানুষের উন্নয়ন, বাংলাদেশের মানুষের সুবিধা, সেগুলির কথাও বলতেন। তার ফলে সরকার, মানে সেই সময়কার সরকার একরকম খুশিই হতো পীর সাহেব চরমনায়ের উপর বা শায়েকে চরমনায়ের উপর, যে তারা আসলে আমাদের পক্ষেই থাকছেন। মানে আমার রিডিং আর কি ওই সময়কার ব্যাপারে। না, সেই রিডিংটা কেন আপনার মধ্যে অনুভূতি কেন হয়েছিল? কারণ আপনারা জামায়াতের খুব সমালোচনা করছেন, তারপরে হচ্ছে সরকার প্রধানের সমালোচনা আপনারা সরাসরি করতেছেন না, 2-1 মন্ত্রী বা 2-1টা ঘটনার কথা বলে বলতেছেন। আমার মনে হয় আপনার কাছে এটা দৃষ্টিগোচর হয়নি। আমার মনে হয় আচ্ছা ঠিক আছে, আমি আবার চেক করব না, কিন্তু একটা বক্তব্য, জি, আমি পল্টনে ওই স্যার আপনার সরোয়ার দিতে বলেছিলাম যে শেখ হাসিনা, আপনি শুনিনি সে বক্তব্য? জি, আমি শুধু একটা এরকম 50টা বক্তব্য দিতে পারবো। জি, যে শেখ হাসিনা আপনাকে ভারত বাঁচাতে পারবে না, আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকে পুলিশ মিলিটারি আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকে ভারতে অবশ্যই ভাবতে হবে। সে বক্তৃতা শুনিয়েন আপনি, অনেক আগের বক্তৃতা। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বলে থাকেন সেটা আপনার, মানে শেখ হাসিনার দুর্নীতি বা শেখ হাসিনা এইরকম খারাপ 3টা নির্বাচন দিয়েছে, এটা যদি আপনি বলে থাকেন সেটা ঠিক আছে। আমার দর্শকরাও নিশ্চয়ই শুনেছেন, শুনবেন, আমিও শুনেছি সরকারের প্রতি আপনার সমালোচনা ছিল, কিন্তু সেইটা ছিল হচ্ছে 2 বা 3 নাম্বারে, 2 বা 3 নাম্বারে সরকারের প্রধানের প্রতি আপনি, মাননীয় শায়েক, সরকার প্রধানের প্রতি ইউ আর সফট, সরকার প্রধানের প্রতি। না, এটা ভুল, এটা ভুল, এই মেসেজ আপনার কাছে সম্পূর্ণ ভুল। আচ্ছা ঠিক আছে, সম্পূর্ণ ভুল। আচ্ছা আমি পরবর্তী প্রশ্নে আসি। সরকার প্রধানের ব্যাপারে আমি যে মন্তব্য করেছি এরকম বক্তব্য আজ পর্যন্ত কেউ দেয়নি। আচ্ছা আমি একটু পরবর্তী প্রসঙ্গে আসি। সেইটা হচ্ছে যে এই শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আপনাদের যে মহাসমাবেশ মঞ্চে জামাতের একাধিক নেতাকে আমরা দেখলাম, এনসিপির অন্যতম শীর্ষ নেতা আক্তার সাহেবকে দেখলাম, গণ অধিকারের নুরুল হক নূর সাহেবকে দেখলাম, কিন্তু বিএনপির কেউ সেখানে ছিলেন না। বিএনপিকে কি আপনারা দাওয়াত দেন নাই? আপনারা বিএনপি বিরোধী একটা বড় জোট করতে চাইছেন, এটাই কি আপনাদের উদ্দেশ্য? না, আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই। আচ্ছা, যেহেতু বিএনপি পিআর সিস্টেম চায় না, ওকে, আমাদের মূল বক্তব্য ছিল 3টা: সংস্কার, বিচার, পিআর সিস্টেম নির্বাচন। ওকে, কাজে যেহেতু এই পিআর সিস্টেমে নির্বাচনে যারা ঐক্য, আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি। বিএনপি যদি ঐক্য ছিল না, এই জন্য দাওয়াত দিইনি। বিএনপি যদি আগে বলে আমরাও পিআর বিশ্বাসী,
আমরা তাদেরকে দাওয়াত দেবো, ভবিষ্যতে সমস্যা নেই। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার ভবিষ্যৎ দাওয়াত দেবেন, সে ঠিক আছে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আর আমার বোঝার জন্য একটু পিআর সিস্টেমে নির্বাচন কি আপনারা এখনকার সংসদে যেটি আছে বা পরবর্তী সংসদ নির্বাচনও তাই চাচ্ছেন, নাকি সেটা শুধু উচ্চ কক্ষের জন্য, আপার হাউসের জন্য পিআর সিস্টেম নির্বাচন? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটু বুঝানি। প্রত্যেক সিস্টেম আমরা পিআর সিস্টেম নির্বাচন। আচ্ছা, পিআর সিস্টেমে যদি আপনারা নির্বাচন চান, তাহলে কি এই 300 আসনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোনো ব্যক্তি বা এমপি নির্বাচিত হবে না তাইলে, তাই তো? না, তারা দল নিযুক্ত করবে ভালো ভালো লোকগুলিদেরকে। না, ধরেন দল নিযুক্ত করলো, দল নিযুক্ত করে ধরা যাক ইসলামী আন্দোলন 50% ভোট পাইলো, সেই জন্য তারা 150 সিট পাবে। আর বাকি যারা 20%, 30% তারা সেরকম করে কেউ 100 সিট, কেউ 50 সিট, কেউ 30, 20, 10 এরকম করে পাবে। আপনি যে 150 সিটে জিতলেন বা 150 সিটে জিতবেন পিআর পদ্ধতিতে, সেইখানে তো আপনি বাছাই করবেন কোন কোন সংসদীয় আসনে আপনার লোক দিবেন, তাই তো? তাই। কিন্তু যদি ধরা যাক আমাদের বরিশাল 1 আসনে আপনিও সেখানে একজন লোককে নিয়োগ দিতে চাচ্ছেন যে 30% পাইছে, উনিও ওইখানেই উনার সিটটা চান, যিনি 10% পাইছে উনিও ওইখানে ওই সিটটা চান, এইটা রিজলভ করা হবে কিভাবে? কোনো সমস্যা নেই, আমরা কম্প্রোমাইজ করে নেব। না, যার যেখানে প্রয়োজন সেখানে নেব। প্রয়োজন তো মূল বাধাটা আমি এটা ছাড়াই দিই, তাহলে ব্যাপারটা বুঝবেন। জি, আসলে পিআর সিস্টেমে নির্বাচনে কোন সিটে কোন প্রার্থী, এইটা বহুত বড় কথা না। পিআর সিস্টেম নির্বাচনের সংসদ যারা সদস্য হবেন তাদের মূল দায়িত্ব থাকবে সংসদে কাজ করা, আইন প্রণয়ন করা, আইনকে বাস্তবায়ন করা। তার মানে ধরেন কথার কথা, আর আমাদের যে স্থানীয় যে সরকারগুলি থাকবে সেটাকে এস্টাবলিশ করা। আমরা উন্নয়নের ব্যাপারটা নেব স্থানীয় সরকার থেকে। আর স্থানীয় সরকার কাজ করতেছে কিনা, কোন আইনের পদ্ধতিতে, প্রক্রিয়ায় বেশ ভালো চলবে, জবাবদিহিতামূলক হবে, এদের কাজই থাকবে মূল হলো আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা। না, আপনি আমাকে আরেকটু সাহায্য করেন। ধরা যাক পীর সাহেব চরমনায় আর আপনি মিলে ডিসাইড করলেন আমাকে কুমিল্লা 1 আসন থেকে আপনারা এমপি বানাবেন। ধরা যাক একইভাবে জামায়াতের নেতা ডক্টর শফিকুর রহমানও ঠিক করলেন আমাকে কুমিল্লা 2 আসন থেকে এমপি বানাবেন। আমি কিন্তু এলাকায় যাইও নাই, ভোটও করি নাই, কিচ্ছু করি নাই, আমার পক্ষে তো এমপি হয়ে যাওয়া সম্ভব, তাই না? আপনারা যদি 50% ভোট পান, আপনাদের যদি 150 জন সংসদ, এইটা কি ঠিক হবে? আমি কি একটা ভালো জনপ্রতিনিধি হইতে পারবো? নির্ধারণ না করি তাহলে কি হবে? এলাকায় নির্ধারণ করলাম, আপনার এত পার্সেন্টেজ ধরে নেন, একটা বক্তব্য জি ধরে নেন, জি, আপনার এত পার্সেন্টেজ ভোট পেয়েছেন, আপনার সংসদে এত প্রার্থী আপনার আছে, হ্যাঁ, এখানে কোন এলাকা এটা তো নির্ধারণ করা জরুরি না? না, জরুরি। কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তখন ভোটিং রাইটটা হয় আমাকে দাউদকান্দি বা মুরাদনগর থেকে নির্বাচিত করবে কিনা, আমি ভালো প্রার্থী নাকি এনসিপির উপদেষ্টা মহোদয় আসিফ সাহেব ভালো প্রার্থী নাকি কায়কোবাদ সাহেব ভালো প্রার্থী, ওইটা ওই এলাকার মানুষের রাইট টু চুজ দেয়ার এমপি। তাহলে আপনি মার্কা নিলেন কেন? মার্কা নিছি তো হচ্ছে আমার আদর্শটাকে কম কথায় বলার জন্য, যাতে ব্যালটে আমার আদর্শটা থাকে, মানুষ জানবে আমি ইসলামী আন্দোলনের লোক, ইসলামী আন্দোলনের আদর্শটা মানুষ জানবে থ্রু আপনার মাধ্যমে। আপনি তো আর সব জায়গায় যাইতে পারবেন না, আমি আপনার বায়াতটা দিয়ে মানুষকে বলবো যে আমি হাত পাখার লোক, হাত পাখা হচ্ছে এটার আদর্শ, এই জন্য আমি কথা বলবেন, একটু বলি। জি জি জি, ধরে নেন আপনার আসলে তো মূল মার্কা, যেই ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করছে সেটা মার্কা নির্বাচন না করে তাহলে সেই ব্যক্তি কি কোনো নির্বাচিত হতে পারবে? ধরে না কেউ হতে পারে, অধিকাংশ পারবে না, অনেকে পারে। মূল তো মানুষের ভোট দিতে আসেন আদর্শকে, রাইট, আদর্শকে। যদি আদর্শকে ভোট দেয় আদর্শ ক্ষমতায় যাবে না, ক্ষমতায় যাবে সংসদে না। আমি একটু অল্প একটু বলি, আমি বছর 30 ধরে এই মাঠ পর্যায়ে সাংবাদিকতাটা দেখি, তো অনেক সময় কি হয় সাহেব জানেন, ধরেন আপনার আদর্শ দিয়া আপনি আমাকে হাত পাখা দিলেন, মানুষ আমাকে আগ্রহ করে নিল, কিন্তু আপনি আমাকে না দিয়ে আমার বন্ধুকে দিলেন, মানুষ হাত পাখার আদর্শে থাকলেও তাকে নিতে রাজি না, তাকে কিন্তু ফেল করায় দেয়। এখানে আদর্শ ইম্পর্টেন্ট, ব্যক্তিও ইম্পর্টেন্ট সায়ক।
আপনি শুধু শুধু আদর্শ দিয়ে পাঠাইলে কাউকে আপনি নির্বাচিত করে আনতে পারবেন না, এখানে দুইটাই গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই, কিন্তু আমি মনে করি ধরে নেন আমরা 10 জনের নির্বাচন অংশগ্রহণ করলাম 10 পার্টির থেকে, একজনে ভোট পাইছে 10,100, আর 90,000 মানুষ তার বিরুদ্ধে। তার 90,000 মানুষ কি তার প্রতিনিধিকে মানে সিলেকশন করতে পারছে? না, গণতন্ত্রের মজাটাই তো এটা। গণতন্ত্রের মজাটাই তো হচ্ছে বেশিরভাগ মানুষ যাকে পছন্দ করে সেই হচ্ছে নির্বাচিত করবে, মানে শাসন ক্ষমতায় দায়িত্ব পাবে, সেটাই তো। এখানে তো 10,000 মানুষ, আপনার 90,000 মানুষ তো আপনার বিরুদ্ধে, তার মেজরিটি হলো কিভাবে? না না, মেজরিটি হওয়ার দরকার নাই তো, বেশিরভাগ সবচেয়ে বেশি মানুষ যেটা করবে 10,000 মানুষ। আমরা গণতন্ত্রে সেইটা বাধ্য করতে গণতন্ত্রের অনেকগুলো পার্ট আছে, আপনি নিশ্চয়ই জানেন। গণতন্ত্রের পদ্ধতি কিন্তু একটা না, গোটা দুনিয়ার মধ্যে গণতন্ত্র ভিত্তিক নির্বাচন পদ্ধতি একটা না। না, আমি জানি একটা না, প্রচুর। আমাদের দেশে একসময় মৌলিক গণতন্ত্র ছিল, আমাদের প্রেসিডেন্ট নির্বাচন করে এখন পদ্ধতি ভিন্ন। আমার কাছে কি আমার কাছে কি মনে হয় জানেন, আপনি আমাকে কারেক্ট করেন ইফ আই এম রং। আমার কাছে মনে হয় যে আপনারা তড়িঘড়ি করে এই পিআর সিস্টেমের কথা বলতেছেন, পিআর সিস্টেমটার ভালো মন্দ বিবেচনা না করে, সম্ভাব্যতা বিচার না করে আপনারা পিআর সিস্টেমটা করার সময় এইটাও ভুলে গেছেন যে একটা 300টা আসনে আপনার 300টা ব্যক্তি গুরুত্বপূর্ণ। আপনি মনে করতেছেন শুধু মার্কাটা পাস করে আসলেই হবে, এরপর আপনি টেবিলে বসে 10টা লোককে আপনার ইচ্ছা মতো নিয়োগ দিবেন। দিস ইজ নট ফেয়ার। আমাকে একটা কথা বলতে দেন। জি বলেন বলেন। দেখেন, যদি আমি বর্তমান প্রচলিত নির্বাচনের কথা বলি, সেখানেও কিন্তু মেরিট ডিমেরিট আছে। আপনার পিআর সিস্টেমে নির্বাচনে মেরিট ডিমেরিট অবশ্যই আছে, কিন্তু আমরা দেখব মেরিট ডিমেরিটের মধ্যে কোনটার গ্রহণযোগ্যতা বেশি, কোনটার গ্রহণযোগ্যতা কম। আমার একটা ছোট্ট আবেদন, আমি জানি যে হুজুর আপনি অনেক লজিক্যাল লোক, আপনার সাথে আমি মানে তর্ক করার মানে ধৃষ্টতা ক্ষমা করবেন, কিন্তু আপনি দেখেন যে এটার মধ্যে অনেকগুলি প্র্যাকটিক্যাল প্রবলেম আছে। সেজন্য আমি বলছি আমার কিচ্ছু আসে যায় না, আমি খুব ভালো করে জানি আপনি আমাকে এমপি নমিনেশন দিবেন না, সো আমার কোনো স্বার্থ নাই। আমার চেয়ে অনেক মানে যোগ্য লোক আছে, তাদেরই দিয়েন, কিন্তু আপনি এটা দেখেন পরীক্ষা করে যে এটার মধ্যে আসলেই ঝামেলা আছে, আসলেই ঝামেলা। আমি একটু কথা বলি, পিআর সিস্টেমে নির্বাচনের দাবিটা কিন্তু আমরা এই গত 28 তারিখ করি নাই। পিআর সিস্টেম নির্বাচনের দাবিটা কিন্তু আমরা 2008 থেকে শুরু করেছি। ওকে, আর দেখেন আপনি এবং আমি যেটা তর্ক করতেছি পিআর সিস্টেম নির্বাচনে করা স্বাভাবিক, প্রত্যেকের মত ভিন্ন থাকতেই পারে, এটা আমি কোনো আপসেট না, প্রত্যেকের মত ভিন্ন থাকতে পারে, বরং মত ভিন্ন থাকার মধ্যেই তো মজা। কিন্তু আমি একটা কথা মনে করি, 170টা দেশের মধ্যে 91টা দেশে পিআর সিস্টেম নির্বাচন। দেখেন আমাদের দেশে প্রেক্ষাপট, এখানে নমিনেশন মানে এখানে চোর ডাকাত বদমাশরা সে নির্বাচিত হয়, এখানে আমরা নির্বাচনে ইনভেস্ট করি না। হুজুর আমি আপনার সাথে একদম একমত, কিন্তু আপনি একটু পরীক্ষা করে দেখবেন এই 170টা দেশের মধ্যে যে 91টা দেশে পিআর সিস্টেমে ইলেকশন হয়, সে তারা পিআর সিস্টেমে ইলেক্টেড বডিটা পার্লামেন্টারি প্রসেসের কিনা তা হয়তো না। প্রেসিডেন্টের ক্ষেত্রে যেমন আমি জার্মানির কথা বলি, জার্মানির পিআর সিস্টেম কিন্তু পিআর সিস্টেম হলো এটা অসম্ভব জটিল, আমি একদিন আপনার সাথে এটা নিয়ে আলোচনা করবো না। এটা পিআর সিস্টেম আসলে কিরকম, ফ্রান্সের পিআর সিস্টেমটা কিরকম সেইটা আলাদা একটা জটিল, এটা লাগাতার এরকম বললেই হবে না যে এটা পিআর সিস্টেম। হাওয়েভার আমাদের অনেকগুলি প্রসঙ্গ রয়েছে হুজুর, আপনি আমার আবেদন। আমি তো এর জন্যই বলেছি যে ডেমোক্রেসির পদ্ধতিটা কিন্তু গোটা দুনিয়ার মধ্যে এক, আমি সেইটাই বলেছি। অ্যাবসলিউটলি। আমার শুধু আবেদন আপনি নিজে, আমার আবেদন আপনার কাছে, কারণ আপনাকে তো সবসময় পাবো না, আপনি নিজে যে পিআর সিস্টেমটার কথা আপনি বলছেন সেটা একটু পরীক্ষা করে দেখেন। আমার আর কোনো আবেদন নাই, এটা জাস্ট আমার একটা আবেদন। পরীক্ষা আমি ভালো মনে করছি দেখে তো বক্তৃতা করেছি। আচ্ছা, পরীক্ষা আপনি অলরেডি করে ফেলছেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।